অনেক দিন আগের কথা। কোনো একটি গ্রামে সানিয়া নামে একজন মেয়ে বাস করত। সানিয়া দেখতে ছিল অনেক সুন্দরী। পুরো গ্রামের মধ্যে তার সৌন্দর্যের সঙ্গে টক্কর দেওয়ার মতো কেউ ছিল না। ছোটবেলা থেকে সানিয়ার ইচ্ছে ছিল সে একজন নায়িকা হবে, কিন্তু সে এই কথা কারো কাছে উল্লেখ করেনি, কোথাও আলোচনাও করেনি, কারণ সে জানতো এটা সে পূর্ণ করতে পারবে না। তারা ছিল অনেক গরিব। সানিয়া তার বোন ও মা বাবার সঙ্গে বাস করত। সোনিয়ার বাবা গ্রামের মাতবরের জমিতে দিনমজুরের কাজ করত। এতে সানিয়ার বাবা বেশি টাকা পেত না, এজন্য তাদের সংসারে সব সময় অভাব অনটন লেগেই থাকতো। ওই গ্রামেই প্রিয়া নামে একজন মেয়ে বাস করত। প্রিয়া ছিল তার বাবার জমিদারের মেয়ে। প্রিয়া ও তার বাবা মা ছিল অনেক ধনী। প্রিয়া সবসময় সানিয়াকে দেখে হিংসে করত। একদিন সানিয়া বাজার থেকে বাসায় ফিরছিল, ঠিক তখন দেখা হলো প্রিয়া ও তার কিছু বান্ধবীর সঙ্গে। আরে ওই সানিয়ার বাচ্চা সানিয়া, কোথায় যাচ্ছিস? একটু থাম, আমার সঙ্গে একটু দেখা করে যা, কথা বল। কি হয়েছে প্রিয়া, বলো কি হয়েছে? তেমন কিছু হয়নি, আমার জুতোর ফিতা খুলে গেছে, একটু বেঁধে দাও। এটা তুমি কেমন কথা বলছো? দেখ, তোর ইচ্ছে, যদি মন চায় বেঁধে দে, না হয় না দে। আমি আমার বাবাকে বলে তোর বাবাকে কাজ থেকে কিন্তু বের করে দেব, বুঝেছিস? প্রিয়ার কথা শুনে সানিয়া মনে মনে ভাবতে লাগলো, যদি সত্যি প্রিয়া ওর বাবাকে বলে আমার বাবাকে কাজ থেকে বের করে দেয়, তাহলে আমাদের কি হবে? সংসার চলবে কি করে? যাকে জোতার ফিতাই তো বাঁধা, বেঁধে দেই। এসব ভেবে সানিয়া প্রিয়ার পায়ের জুতার ফিতা বেঁধে দিল। এসব দেখে প্রিয়ার সব বান্ধবীরাই চুরি চুরি হাসতে লাগলো। এরপর প্রিয়া সানিয়াকে ধাক্কা মেরে সেখান থেকে চলে গেল। দেখেছিস ফ্রেন্ডসরা, টাকা থাকলে কিনা হয়, গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে আমার জুতোর ফিতা বেঁধে দিল। আর এলাকার মানুষ যে যতই বলুক যে সানিয়া অনেক সুন্দর, আমার কাছে কিন্তু ওকে ততটা সুন্দর লাগে না। ওর থেকে আমি বেশি সুন্দরী। প্রিয়াও দেখতে ভালোই ছিল, কিন্তু সে তার সৌন্দর্য নিয়ে অনেক অহংকার করত। সে সব সময় এলাকার কালো ও দেখতে খারাপ মহিলাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করত, তাদের ছোট বানাতো। গ্রামের মানুষ সবসময় প্রিয়াকে বদদোয়া দিত আর সানিয়াকে অনেক দোয়া করত। সোনিয়া সবসময় গরিব ছিল, এরপরেও সে তার গরিবের অবস্থা নিয়ে কখনো কোনো অভিযোগ করত না। সে তার জীবন নিয়ে অনেক বেশি খুশি ছিল, আর প্রিয়ার মতো অহংকারী মেয়েদের কথাকে সে কখনোই সিরিয়াসভাবে নিত না। একদিন ওই গ্রামে মেলা বসলো। মেলাতে অনেক দূর দূর থেকে মেয়েরা আসতে লাগলো। ওই মেলাতে সোনিয়া আর প্রিয়াও গেল। ওই মেলাতে একজন অনেক ধনী মহিলার চোখ পড়ল সানিয়ার দিকে। সে সানিয়াকে দেখে হতভম্ব হয়ে গেল, আর সে তার স্ত্রীকে বলল, দেখেছো, এই গ্রামটা বলতে ছোট, কিন্তু এই গ্রামের মেয়েরা দেখতে কত সুন্দরী সুন্দরী। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। সুন্দরী মেয়ে তো অনেক ডিমান্ড। আমাদের এলাকাতে বিউটি কন্টেস্ট হবে, আর সেই কন্টেস্টের জন্য মেয়ে খোঁজার দায়িত্ব তো তোমারই। আর তুমি তো বলেছিলে এইবার কন্টেস্টের জন্য কিছু ইউনিক মেয়ে দরকার। তাই বলছি, নতুন মেয়ে নেওয়ার জন্য আপনার এই এলাকাতে আসা দরকার। এখান থেকে দু একজন সুন্দরী মেয়ে পেয়ে যাবেন। তুমি একদম ঠিক বলেছো, ওই মেয়ের কাছ থেকে ওর নাম ঠিকানা জেনে নেওয়া উচিত। কথা বলে সেই ভদ্রলোকটি সানিয়ার কাছে গেল আর বলল, হ্যালো বিউটিফুল গার্ল, তোমার নামটা কি জানতে পারি? আর তুমি কি এই এলাকাতেই থাকো? আমার নাম সানিয়া, আর এখান থেকে কিছু দূর গেলেই ওই যে একটা গাছ দেখা যাচ্ছে না, ওই গাছের ছায় যে ঝুপড়িটা, ওটাই আমার বাড়ি, আমি ওখানেই থাকি। এরপর ভদ্রলোকটি কিছু না বলে সেখান থেকে চলে গেল। সানিয়া কিছুই বুঝতে পারল না যে কেন সেই লোকটি তার ঠিকানা জিজ্ঞেস করলো। পরের দিন সকাল সকাল সেই লোকটি অনেক বড় চকমকে গাড়িতে চড়ে সানিয়ার বাসায় চলে গেল। সানিয়ার বাসার সামনে এত দামি গাড়ি দেখে এলাকার লোকজন ভিড় জমালো। সানিয়াও তার বাড়ির সাথে এত বড় গাড়ি দেখে সে বাড়ি থেকে বের হলো। হ্যালো বিউটিফুল গার্ল, তুমি কি আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, ওই যে কালকে মেলায় আপনার সাথে দেখা হয়েছিল। হ্যাঁ, তোমার সৌন্দর্য দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আমি ভাবছি তোমাকে দিয়ে যদি মডেলিং করানো যেত। একথা শুনে সানিয়া খুবই আশ্চর্য হয়ে গেল। সে বিশ্বাসই করতে পারল না যে এই সব কিছু বাস্তবে ঘটছে। এই কি বলছেন আপনি, সত্যি বলছেন? হ্যাঁ, কয়েকদিন পরেই আমাদের শহরে কন্টেস্ট হবে। বিউটি কন্টেস্টে মেয়ে খোঁজার জন্য আমাকেই দায়িত্ব দেওয়া হয়েছে। তোমাকে আমার অনেক পছন্দ হয়েছে, তাই বলছি তুমি আমার সঙ্গে চলো, তোমাকে আমি মেক ওভার করাবো। এরপর সানিয়া সেই ভদ্রলোকটিকে তার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। ভদ্রলোকটি সানিয়ার পরিবারকে আশ্বস্ত করে যে সে সানিয়াকে অনেক বড় করে তুলবে।
সানিয়াকে প্রতিষ্ঠিত করবে সেই লোকটির কথায় বিশ্বাস করে তার পরিবার তাকে তার হাতে তুলে দেয়। আর সানিয়ার সঙ্গে তার ছোট বোনকেও পাঠালো যাতে সেখানে গিয়ে তার একা একা না লাগে। সানিয়া মনের আনন্দে শহরে চলে গেল। আর যখন এই সংবাদ প্রিয়া জানতে পারলো তখন সে রেগে আগুন হয়ে গেল। আরে এই ভদ্রলোক কি আমাকে দেখতে পেল না? আমাকে নিলে আমার উপরে টাকা কম খরচ করতে হতো। প্রত্যেক সময় ওই সানিয়া আমার উপর দিয়ে চলে। এইবার শেষ করে দেবো ওর সব খেল। আমি ওই শোতে অংশ নেব। এরপর প্রিয়া অনেক টাকা খরচ করে অনেক ভালো আর্টিস্টের কাছ থেকে সে তার মেক ওভার করালো। সানিয়ার বাচ্চা সানিয়া যতই উপরে উঠুক না কেন কিছুতেই ওকে আমার আগে বাড়তে দেব না। এ কথা বলে প্রিয়া সানিয়ার রুমে চলে গেল আর বলল, শোনো, যার সাহায্যেই হোক তুমি এখান পর্যন্ত এসেছো, কিন্তু এখান থেকে সফল হয়ে আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। ইটস মাই চ্যালেঞ্জ। প্রিয়া, তুমি এখানে পার্টিসিপেট করবে? আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। যদি তুমি জিতো তাহলে তুমি জিতবে, কিন্তু তুমি আমার কাছে কেন এসেছো? আমাকে কেন এত বেশি হিংসে করো তুমি? প্রিয়া কোনো উত্তর না দিয়ে মুখ ভিক্সিয়ে সেখান থেকে চলে গেল। এরপর কম্পিটিশনের দিন চলে আসলো। সবাই খুবই সুন্দর করে সেজে গুজে স্টেজের উপরে এসে এক এক করে রেনবো করতে লাগলো। সামনে বসা সব জাজেসরাই পছন্দ করলো সাদাসিধে সানিয়াকে। সবাই সানিয়াকে সবচেয়ে বেশি নম্বর দিল। এভাবেই ফার্স্ট রাউন্ড শেষ হয়ে গেল। আমি সানিয়ার থেকে দেখতে কত সুন্দর, অথচ সব জাজেসরাই ওকে বেশি নাম্বার দিল। ও আমার থেকে আগে চলে গেল। যাকে, এটা তো প্রথম রাউন্ড ছিল। এবার দেখবো ও কি করে আগে যায়। প্রিয়া এসব বলছিল আর রাত হওয়ার অপেক্ষা করছিল। যখনই রাত হলো প্রিয়া চুপ করে সানিয়ার রুমে গেল আর একটা কেচি দিয়ে সানিয়ার সব চুল ছোট ছোট করে কেটে দিল। আর সানিয়ার পায়ে একটি ডান্ডা দ্বারা অনেক জোরে আঘাত করলো, যার দ্বারা সানিয়ার চোখ খুলে গেল। সানিয়া কোনো দিকে দেখার আগে সে তার পা ধরে কান্না করতে লাগলো, কারণ সানিয়ার পায়ে অনেক লেগেছিল। সে বুঝতে পারলো না যে তার চুল ছোট ছোট করে কাটা হয়েছে। আর কে যে সানিয়াকে মারলো তাও সানিয়া দেখতে পায়নি। কিছু বুঝে ওঠার আগেই প্রিয়া সেখান থেকে নিজেকে আড়াল করে পালিয়ে গেছে। উফ, আমার পায়ে কি হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। সানিয়া জোরে জোরে চিৎকার করে কান্না করতে লাগলো। সবাই সানিয়ার চিৎকারের আওয়াজ শুনে সেখানে জমা হয়ে গেল। আরে সানিয়া, তোমার এই অবস্থা কে করেছে? তুমি একবার আয়না দিয়ে তোমার চুলগুলো দেখো। আমি আয়নার কাছে কি করে যাব? আমি তো হাঁটতেই পারছি না। আমার মনে হচ্ছে আমার পায়ে অনেক জোরে কেউ মেরেছে। সানিয়াকে আয়না দেখানো হলো। নিজের এই অবস্থা দেখে সানিয়া খুবই কান্না করতে লাগলো। সানিয়া বুঝে গেল যে দ্বিতীয় রাউন্ডে সে আর কিছুতে পার্টিসিপেট করতে পারবে না। সানিয়া সবাইকে ঘরের ভেতর থেকে বের হয়ে যেতে বলল। এরপর দরজা আটকে সানিয়া খুবই কান্না করতে লাগলো। ওদিকে প্রিয়া খুবই হাসছিল ও আনন্দিত হচ্ছিল। আমার সঙ্গে কেন এমনটা হলো? আমি আমার মা বাবাকে কি করে মুখ দেখাবো? একটি ওড়না দ্বারা সানিয়া তার মাথা ঢেকে নিল আর খুবই কান্না করতে লাগলো। সানিয়ার এই সব অবস্থা জানালা দিয়ে একজন খুবই সুন্দরী পরী সব দেখে ফেলল। সানিয়ার এই অবস্থা দেখে পরীর অনেক খারাপ লাগলো। সে নিজেকে বেঁধে রাখতে পারলো না। সে তাড়াতাড়ি সানিয়ার কাছে আসলো ও বলল, সানিয়া, তোমার চিন্তা করার কোনো দরকার নেই, আমি চলে এসেছি। অথচ সানিয়া কিছু না দেখেই উত্তর দিয়ে দিল, তুমি কি করে আসবে ভেতরে? দরজা তো বন্ধ, আমি হাঁটতেও পারছি না। আর সোনিয়া, তুমি তাকিয়ে দেখো, আমি চলে এসেছি। সানিয়া খুশি হয়ে পরীর দিকে তাকিয়ে দেখতে লাগলো আর বলল, পরেজি, আপনি আমাকে ঠিক করে দিন আর বলুন আমার এই অবস্থা কে করেছে। পরী তার জাদু শক্তি দ্বারা প্রথমে সানিয়ার পা ঠিক করে দিল। এরপর বলল, সানিয়া, তুমি কোনো টেনশন করো না, তোমার এই অবস্থা করেছে প্রিয়া। আমি প্রিয়াকে উচিত শিক্ষা দেব। এরপর পরী সানিয়াকে মেঘের দেশে নিয়ে গেল, যেখানে দুইটি জাদুর স্যান্ডেলের ঘর ছিল। সেখানে নিয়ে যাওয়ার পরে পরী সানিয়াকে বলল, এই যে জাদুর ছেলের ঘর দেখছো, এর মধ্যে থেকে একটি হলো ভালো, আরেকটি হলো খারাপ। ভালো স্যান্ডেলের ঘরের কাছ থেকে তুমি নিজের জন্য একটি স্যান্ডেল চেয়ে নাও, আর খারাপ স্যান্ডেলের ঘরের মধ্যে থেকেও প্রিয়ার জন্য একটি স্যান্ডেল চেয়ে নাও। আর চালাকি করে বুদ্ধি খাটিয়ে যে কোনোভাবে এই খারাপ স্যান্ডেলকে প্রিয়ার স্যান্ডেলের সাথে পাল্টিয়ে দেবে। এই কাজ তোমাকে নিজেই করতে হবে। পরী যেমনটা বলেছিল সানিয়া ঠিক তেমনটাই করেছিল। সানিয়া খারাপ ও ভালো স্যান্ডেল নিয়ে তার রুমে চলে আসলো। এরপর খুবই গোপনে খারাপ স্যান্ডেলকে প্রিয়ার স্যান্ডেল দ্বারা চেঞ্জ করে দিল। কিছুক্ষণ পরে সেকেন্ড রাউন্ডের অ্যানাউন্সমেন্ট হলো। যখনই সানিয়া জাদুর ভালো স্যান্ডেল পরল, সঙ্গে সঙ্গে সে দেখতে অনেক সুন্দরী হয়ে গেল। সে আগের চেয়েও অনেক বেশি সুন্দরী হলো।
ওদিকে প্রিয়া যখন খারাপ ছিন্ডিল পড়ল, সঙ্গে সঙ্গে তার অবস্থা তেমনই হয়ে গেল যেমন সে সানিয়াকে করেছিল। এখন আর সে চলতেও পারে না, আর তার মুখ কাউকে দেখাতেও পারে না। লজ্জায় কাউকে কিছু বলতে না পেরে প্রিয়া বাসায় চলে গেল। এদিকে সানিয়া সব রাউন্ডে ভালো নাম্বার পেয়ে অনার হয়ে গেল। এরপর এক মুভির ডিরেক্টর সানিয়াকে ছবির জন্য সাইন করিয়ে নিল। এভাবেই সানিয়া অনেক বড় এক মডেল হয়ে গেল, আর তার নিজের জীবন হাসি খুশিতে তার মা, বাবা ও বোনের সঙ্গে কাটাতে লাগলো। পাখি নামে খুবই সুন্দর ও বুদ্ধিমতী একটি মেয়ে 6 মাস পরে তার গ্রামে আসছে তার মা বাবার সঙ্গে দেখা করতে। মা ছাড়া তার পৃথিবীতে আর কেউ নেই। সে মায়ের সঙ্গেই দেখা করতে মাঝে মাঝে গ্রামে আসতো। মা আমাকে দেখে অনেক খুশি হবে। এইবার হঠাৎ করে কিছু না বলে সামনে গিয়ে মাকে চমকে দেব। পাখি অনেক খুশি ছিল। সে গুনগুন করে গান গাইতে গাইতে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। সে জানতই না যে তার সামনে অনেক বড় বিপদ আসছে। হঠাৎ করে একটি বুড়ো ডাইনি তার সামনে আসলো ও বলল, এই মেয়ে, তুই তো দেখছি অনেক জোয়ান হয়ে গেছিস আর অনেক সুন্দরী দেখতে। ডাইনিকে দেখে পাখি ভয় পেয়ে গেল। এই মেয়ে, ভয় পাস নে, আমি তোর কিছুই করব না। তাহলে তুমি আমার রাস্তা কেন আটকেছো? আমাকে যেতে দাও। আমি তোকে যেতে দেব না। তুই আমার সঙ্গে আমার বাসায় চল। আমি বুড়ি হয়ে গেছি, কাজ করতে পারি না। তুই আমাকে ঘরের সব কাজ করে দিবি আর বিভিন্ন রকম সবজি রান্না করে খাওয়াবি। এটা কি করে সম্ভব? যদি তুই নিজের জীবনকে ভালোবাসিস তাহলে এটাই মেনে নিতে হবে। ঠিক আছে ঠিক আছে ডাইনি, আমি তোমার কথা মেনে নিলাম, কিন্তু আমি এর আগে মায়ের সঙ্গে দেখা করতে চাই। 1 মাসে মায়ের সেবা যত্ন করতে চাই। 1 মাস পরে আমি আবার তোমার কাছে ফিরে আসব। আমাকে বিশ্বাস করো তুমি। ঠিক আছে, শুনে রাখ মেয়ে, 1 মাস পরে যদি তুই আমার কাছে ফিরে না আসিস তাহলে তোর গ্রামে এসে তোকে আর তোর মাকে আমি জবরদস্তি করে জোর জুলুম করে উঠিয়ে নিয়ে যাব। ঠিক আছে, আমি ওয়াদা দিচ্ছি। তুমি এখন আমাকে যেতে দাও, আমার দেরি হয়ে যাচ্ছে। দুষ্ট ডাইনি তাকে যেতে দিল। এরপরে পাখি যেতে যেতে অনেক খুশি হলো। ভালোই হলো, দুষ্টুরানির হাত থেকে তো মুক্ত পেলাম। আমি এই জঙ্গলের রাস্তা দিয়ে এসে অনেক বড় ভুল করেছি। এখান থেকে আমার তাড়াতাড়ি চলে যাওয়া উচিত। এ কথা বলে পাখি জোরে জোরে হাঁটতে শুরু করলো, কিন্তু একটু যেতে না যেতেই তার সামনে আরেকটি ভয়ঙ্কর ডাইনি প্রকট হলো। এত তাড়াহুড়ো কেন মেয়ে? হে খোদা, আমি কোন বিপদে পড়লাম? কি এখন আমি কি করব? অনেক দিন থেকে ক্ষুধায় আছি। তুই মোটা তাজা না হলে কি হবে? এতে আমার কাজ চলে যাবে। খাবো তোকে আমি। ডাইনি, আপনাকে দেখে না অনেক শক্তিশালী লাগছে, আর মনে হচ্ছে অনেক গায়ে বল আর অনেক হিংস্র আপনি। আমাকে খেয়ে তো আপনার কোনো কিছুই হবে না, পেটের এক কানিও ভরবে না। আমি তো অনেক শুকনা। এর আগে আরেকটি বুড়ি ডাইনি আমাকে ধরেছিল, সে আমাকে ছেড়ে দিয়েছে। কি? ওই বুড়ি ডাইনি তোকে ধরেছিল? ও তো আমার চরম শত্রু। হ্যাঁ হ্যাঁ, ধরেছিল। আপনার মাঝে আর ওর মাঝে আকাশ আর জমিন পরিমাণ ব্যবধান। আপনি কত শক্তিশালী, আর আপনার যে সুন্দর দেহের গঠন। এই মেয়ে, তোর কথায় আমার তো আর পেট ভরবে না রে। তা বুঝতে পেরেছি। আমাকে আগে আমার মায়ের ওখানে যেতে দাও। 1 মাস খেয়ে দে, আমি মোটা হয়ে তারপরে তোমার কাছে আসি, তাহলে খেয়ে তোমার পেট ভরবে। এখন তো শুধু গায়ে হাড় আর চামড়া। বোকার ডাইনি পাখির কথা বিশ্বাস করলো। ঠিকই তো, মেয়েটি তো আসলেই চিকন। পালিয়ে যাবে কোথায়? আমি যখন খুশি তখন ওকে ধরে আনতে পারবো। ও খেয়ে দে মোটা তাজা হোক, তাহলে আমি খেয়ে মজা পাবো। এই শোন মেয়ে, ওয়াদা কিন্তু ঠিক রাখতে হবে। 1 মাস পরে আমার কাছে আসতে হবে কিন্তু। এই জোয়ান ডাইনির কাছ থেকে বাঁচার আর কোনো উপায় নেই, এই জন্য পাখি তার কথাকে মেনে নিল। ঠিক আছে, আমি আপনার ওয়াদা অবশ্যই রক্ষা করব। মোটা হয়ে আপনার কাছে আসবো। পাখির কথা শুনে ড্যানি সন্তুষ্ট হলো আর তাকে যেতে দিল। এরপর পাখি দৌড়ে দৌড়ে দ্রুত জঙ্গল থেকে বের হলো আর বাসায় ফিরল। পাখিকে দেখে তার বৃদ্ধা মা অনেক খুশি হলো। এটা পাখি, আমি অনেক দিন থেকে তোমার অপেক্ষা করছি বেটা। তুমি এসেছো, ভালোই হয়েছে, আমি অনেক খুশি। মা, তোমার কথা আমারও অনেক মনে পড়ছিল, এই জন্য আমি দৌড়ে চলে এসেছি তোমাকে দেখতে। এ কথা বলে পাখি তার মাকে জড়িয়ে ধরল। আচ্ছা বেটা, আসার সময় রাস্তায় কোনো বিপদ আপদ হয়নি তো? না মা, ওসব ছোড়ো। দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। শহর থেকে শাড়ি এনেছি। আরে ওয়াও, কত সুন্দর শাড়ি, আর দামি মনে হচ্ছে। এসবের কি দরকার ছিল বেটা?
মা, সারাটা জীবন ধরে তুমি কর্ম করে আমাকে লালন পালন করেছো, লেখাপড়া শিখিয়েছো, নিজের জন্য কিছুই করনি। এই জন্য আমি তোমাকে একটি ভালো শাড়ি গিফট করলাম। আমার মেয়ে কত বড় হয়ে গেছে। এ কথা বলতে না বলতে পাখির মায়ের চোখ থেকে পানি বেরিয়ে পড়লো। তুমি খামাখা ইমোশনাল হয়ে পড়লে। বলো, তুমি আজকে আমাকে খাওয়ানোর জন্য কি তৈরি করবে? লাউয়ের সবজি আর পুরি তৈরি করব, তোমার পছন্দ না? এরপর পাখির মা বাগানে গিয়ে খুবই সুন্দর টাটকা একটি লাউ পেড়ে আনলো আর খুবই যত্ন করে রান্না করলো। কিছুক্ষণ পরে খাবার তৈরি হয়ে গেল। বেটা, খাবার তৈরি হয়ে গেছে, এসো। আরে ওয়াও মা, কত সুন্দর ঘ্রাণ আসছে খাবারের। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে খেতে বসো বেটা। শহরে গিয়ে কি খাওয়ার না খাও, একেবারে হাড্ডি বের হয়ে গেছে। এখন তোমাকে বাসায় পেয়েছি, নিজের হাতে 3 বেলা খাওয়াবো। দেখতে দেখতে অনেক দিনই কেটে গেল। নিজের মায়ের যত্ন আর মায়ের হাতের খাবার খেতে খেতে পাখি অনেকটা মোটা ও নাদুস নুদুস হয়ে গেল। 1 মাস কোন দিক দিয়ে কেটে গেল পাখি টেরও পেল না। এরপরে জঙ্গলের মধ্যে থাকা 2 ডাইনির কথা মনে পড়ে পাখি চিন্তা করতে লাগলো। 1 মাস যে কোন দিক দিয়ে পার হয়ে গেল আমি বুঝতে পারলাম না। এখন তো আবার শহরে যেতে হবে। ওই যে দুষ্ট ডাইনি, 2টি ডাইনির হাত থেকে আমি কি করে রক্ষা পাবো, আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি আমি আমার ওয়াদা ঠিক না রাখি, তাহলে তো তারা 2জন আমাকে জীবিত ছাড়বে না। কি হয়েছে বেটা, এত চিন্তা করছো কিসে? এরপর পাখি জঙ্গলের মধ্যে ঘটে যাওয়া সব দুর্ঘটনা তার মায়ের কাছে খুলে বলল। তার মা সব শুনে চিন্তা করে বলল, পাখি, আমার কথা শোনো বেটা, তুমি আমার সাথে এই গ্রামেই থেকে যাও। আমাদের হাতের অবস্থা ভালো না। শহরে গিয়ে বেশি করে টাকা ইনকাম করতে হবে, যাতে জমিদারের সব ঋণ শোধ করতে পারি। কিন্তু বেটা, তুমি কি করে শহরে যাবে? শহরে যেতে হলে তো জঙ্গলের রাস্তা ভারী দিতে হবে। যে করেই হোক, ওই 2 ডাইনি চোখে ধোলা দিয়ে তাদেরকে বোকা বানিয়ে আমাকে শহরে যেতেই হবে। কিন্তু আমি কি করে যাব, কিছুই তো বুঝতে পারছি না। ওই মা বেটি চিন্তায় পড়ে গেল। হঠাৎ করে পাখির মা মুচকে হেসে উঠল ও বলল, চল বেটা, আমাদের খেতে চল, আমার কাছে একটি আইডিয়া আছে। এ কথা বলে পাখির মা তাকে খেতে নিয়ে গেল, যেখানে অনেকগুলো লাউ ধরেছিল। আরে মা, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? সবই বুঝে যাবে বেটা, একটু অপেক্ষা করো। এরপর পাখির মা পাখিকে অনেক বড় আকৃতির একটি লাউ দেখালো। পাখির সাহায্যে পাখির মা সেই লাউটিকে তুলে বাসায় নিয়ে আসলো। এরপর লাউয়ের এক পাশ কেটে ভেতরে সব কিছু বের করে ফেলল। এসব দেখে পাখি খুবই আশ্চর্য হয়ে গেল আর তার মাকে বলল, মা, তুমি এসব কি করছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বেটা, আমি তোমার মা, আমি তোমার জন্য এই লাভের ড্রেস তৈরি করছি। তুমি এর ভেতরে করে সেই জঙ্গলের রাস্তা দিয়ে শহরে যাবে। ওই দুষ্ট ডাইনি তোমার কিছুই করতে পারবে না। তুমি সহজে ওদের 2 জনের চোখ ফাঁকি দিয়ে শহরে চলে যেতে পারবে। এরপরে পাখির মা সেই লাউয়ের ভিতরকার সব কিছু বের করে ফেললো আর তার জন্য খুবই সুন্দর করে একটি ড্রেস তৈরি করলো। আমি এখন তোমার জন্য লাউয়ের সুন্দর একটি ড্রেস তৈরি করে দিয়েছি, তুমি এটা পরো। তাহলে তোমাকে চিনতেই পারবে না ওই দুষ্ট 2 ডাইনি। সহজেই তুমি শহরে চলে যেতে পারবে। এরপর পাখি তার মায়ের দেওয়া সেই লাউয়ের ড্রেস পরলো আর শহরে যাওয়ার জন্য জঙ্গলের রাস্তায় বেরিয়ে পড়লো। কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে পাখির সাক্ষাৎ হয়ে গেল সেই জোয়ান ডাইনির সঙ্গে। লাউয়ের ড্রেস পরা হাড্ডি সাড্ডি দেখতে মনে হচ্ছিল। এমন অবস্থায় দেখে সেই দুষ্ট ডাইনি পাখিকে চিনতেই পারলো না। তুমি কে, আর তুমি এটা কি পড়েছো? আরে, ডাইনি তো আমাকে চিনতেই পারলো না। এবার তাহলে সহজেই ওকে বোকা বানানো যাবে। আমি অন্য গ্রহ থেকে এসেছি। তুমি যদি আমাকে স্পর্শ করো তাহলে জোরে পড়ে ছাই হয়ে যাবে। তুমি অন্য গ্রহ থেকে এসেছো, কিন্তু ওই মেয়ে তো আজ এখানে আসার কথা ছিল। তাহলে তুমি তার জন্য অপেক্ষা করো, আমার রাস্তা কেন বাধা দিয়েছো? বৎসর দুষ্ট ড্যানিকে পাখি বোকা বানিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে সামনে পথ চলতে লাগলো। কিন্তু সে ড্যানি চিন্তায় পড়ে গেল। এই মেয়েটির আওয়াজ না তার মতোই, ও আবার আমাকে ধোকা দিয়ে গেল নাকি? যাকে ওর পিছু পিছু গিয়ে দেখি। এ কথা বলে সেই দুষ্ট জোয়ার ডাইনি পাখির পিছু পিছু যেতে লাগলো। পাখি কিছু দূর যাওয়ার পরে তার সাক্ষাৎ হলো সেই বুড়ি ডাইনির সঙ্গে। তুমি কে? আর এটা কি পরে রেখেছো? আমি অন্য গ্রহ থেকে এসেছি, আর এটা আমার জাদুর ড্রেস। এটা যদি কেউ স্পর্শ করে তাহলে সে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কিন্তু বুড়ি ডাইনি ছিল অনেক চালাক। সে দ্রুত পাখির আওয়াজ বুঝে গেল। কিন্তু তোমার কণ্ঠ তো চেনা মনে হচ্ছে। দুষ্ট চালাক মেয়ে, আমাকে বোকা বানিয়ে এখান থেকে চলে যাইতে চাইছো? তা পারবে না।
আমার চুল তো আর বাতাসে এরকম সাদা হয়নি, আমার বয়স আছে। বুড়ি ডাইনির এ কথা শুনে পাখি যেই দৌড় দিল, ঠিক তখনই তার সামনে সেই দুষ্টু জোয়ান ডাইনি হাজির হয়ে গেল। দুই ডাইনি পাখিকে একেবারে ঘিরে ফেললো। এই মেয়ে, আমাদেরকে বোকা বানিয়ে তুই পালিয়ে যেতে চাইছিলি? তোর তো সাহস কম না, কখনোই তুই আর ছাড়া পাবি না। সত্যি তোমরা দুইজনে অনেক চালাক, অনেক বুদ্ধিমান। আমি তোমাদের দুইজনের মোকাবেলা করতে পারবো না, আমি হেরে গেছি তোমাদের দুইজনের বুদ্ধির কাছে। আমার অনেক ক্ষুধা লেগেছে, আমার খাবার হিসেবে তুই প্রস্তুত হয়ে যাবে। না না, এই মেয়ে আমার চাকরানি হবে। ইম্পসিবল, এটা আমার শিকার, আমার শিকারে তুই খবরদার নাক গলাবি না। না না, এই মেয়ে সর্বপ্রথম আমার সঙ্গে দেখা করেছিল। মিথ্যে কথা, ও সর্বপ্রথম আমার শিকার হয়েছিল। ও আমার শিকার, আমার সাথে ওর প্রথম দেখা ছিল। ওকে আমি খাবো, আমার শিকার, বুঝেছিস? আমি কখনোই তোকে খেতে দেব না, তার আগে আমার সঙ্গে তোর মোকাবেলা করতে হবে। এ কথা বলে দুই ডাইনি পরস্পরে মারামারি করতে শুরু করলো। এসব দেখে পাখির মাথায় একটি বুদ্ধি আসলো। সামনে পড়ে থাকা দুইটি পাথরের টুকরায় ঘষণ দিয়ে পাখি আগুন জ্বালালো, আর বুদ্ধি করে দুই দুষ্টু ডাইনির মাথার চুলে আগুন জ্বলিয়ে দিল। আগুন লাগার কারণে তাদের চুল পুড়তে শুরু করলো। কি করলি তুই? আমার এত সাদা চুল পুড়িয়ে দিলি, কেউ তো বাঁচাও। কি করেছি? তোমরা দুইজন এরই উপযুক্ত। দুষ্টুডুর ডাইনির চুল পুড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের জাদু শক্তি ও ক্ষমতা সবকিছু নিমিষের মধ্যে শেষ হয়ে গেল। তারা দুর্বল হয়ে পড়ল, কারণ ডাইনিদের শক্তি থাকে তাদের মাথার চুলে। এরপর আর পাখির লাউয়ের ড্রেস প্রয়োজন হলো না। সে আরামে আনন্দের স্বাচ্ছন্দ্যে গান গাইতে গাইতে শহরে চলে গেল। এরপর থেকে যখনই পাখি শহর থেকে গ্রামে আসতো, তখন মনের আনন্দে জঙ্গলের রাস্তা দিয়ে আসা যাওয়া করত। দুষ্ট দুই ডাইনি ভয়ে ভুলেও পাখির সামনে আসতো না।